আগামীকাল তোমার ফাঁসির রায় কার্যকর করা হবে। তোমার শেষ চাও কি? আমার স্ত্রীর বাসর ঘরটা আমি নিজের হাতে সাজাতে চাই। আমার মুখে আমার কথা শুনে দারোগা সাহেব বললেন, তোমার স্ত্রীর বাসর ঘর মানে? আজ আমার স্ত্রীর বিয়ে, রাতে তার বাসর হবে। আমি মৃত্যুর আগে তার বাসর ঘরটা নিজের হাতে সাজাতে চাই। তুমি কিভাবে জানো আজ যে তোমার স্ত্রীর বিয়ে? গতকাল আমার মা বোন এসেছিল আমার সাথে শেষ দেখা করতে। তারা বলেছে গতকাল কারো কান্না শুনে আমার ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখি আমার দুঃখিনী মা ও ছোট বোন রোশনি এসেছে। ওরা কাঁদছে। আমি শোয়া থেকে উঠে জিজ্ঞাসা করলাম, মা তুমি কাঁদছো কেন? বাবারে, আগামী পরশু নাকি তো ফাঁসি হয়ে যাবে। আমাকে কারা কর্তৃপক্ষ জানিয়েছে। কালই প্রথম আমি মায়ের মুখে জানতে পারি আগামীকাল আমার ফাঁসি। রায় তো অনেক আগে হয়েছে, শুধু ফাঁসি কার্যকরের ডেটটা জানতাম না। যাই হবে হোক না, আমার ফাঁসি হয়ে গেলে তুমি, রোশনি এবং ইভা তোমরা সাবধানে থেকো। আমার মুখে আমার স্ত্রী ইভার নাম শুনে আমার ছোট বোন রোশনি বলল, ভাইয়া আগামীকাল ভাবির বিয়ে। ছোট বোনের কথা শুনে আমার মাথায় যেন বজ্রপাত পড়লো। তোর ভাবির বিয়ে? বলিস কি? আমার মা বলল, কথাটা তোকে বলতে চাইনি, ভেবেছিলাম জীবনে অনেক কষ্ট পেয়েছিস, অন্তত ফাঁসির রশি গলায় নেওয়ার আগে নতুন আর কোনো কষ্ট পাস সেটা আমি চাইনি। কিন্তু রোশনি মুখ ফসকে বলে ফেলেছে, না মা, আমার মৃত্যুর আগে আমাকে আরো একটি সত্য জেনে মরতে দাও। কি হয়েছে খুলে বলো। তারপর মা বলল, তোর ফাঁসির রায় শোনার পর বৌমা তার বাবার বাড়িতে চলে যায়। হঠাৎ আমরা খবর পাই বৌমার বাবা বৌমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে। সাথে সাথে আমি আর রোশনি তোর শ্বশুর বাড়িতে যাই। ওদের বাড়ির সামনে গিয়ে কলিং বেল টিপতেই বৌমা এসে দরজা খুলে দেয়। আমরা ঘরের ভেতর প্রবেশ করলাম। আমাদেরকে দেখে বৌমা বলল, আপনারা আপনারা কেন এখানে এসেছেন? বৌমা, তুমি আমার ছেলের বউ, তোমাকে দেখতে আসলে কি কৈফিয়ত দিতে হবে? খুনের দায় আপনার ছেলের ফাঁসি হয়ে যাচ্ছে, তাই আমার বাবা সিদ্ধান্ত নিয়েছে আমাকে অন্যত্র বিয়ে দিয়ে দিবে এবং আগামীকালই আমার বিয়ে। আমি আশা করবো আপনারা আর আমাকে বিরক্ত করবেন না। কি বলছো বৌমা? আমার ছেলের গলায় ফাঁসি রশি ওঠার আগেই তুমি বিয়ের মালা পড়তে চাচ্ছ? আপনার ছেলের যেহেতু ফাঁসি হয়ে যাবে তাই তার আশায় বসে থাকাটা আমার বোকামি নয় কি? সাথে সাথে রোশনি বলল, ভাবি আমার ভাই আপনাকে অনেক ভালোবাসে, অন্তত তার ফাঁসি হয়ে যাওয়ার বছরখানেক পরে যদি বিয়ে করতেন তাও তো আমরা সবাইকে বলতে পারতাম। রোশনির কথা শুনে ইভা বলল, আমার জীবনের অনেকগুলো দিন নষ্ট হয়েছে, তাই আর বছরখানেক আমি নষ্ট করতে চাই না। আপনারা এখন চলে গেলে খুশি হব। বোন এরকম ধাক্কা দিয়ে আমাদেরকে রুম থেকে বের করে দিল। মায়ের মুখে সব কথা শুনে আমি, মা এবং আমার বোন তিনজনে কান্না করতে লাগলাম। শেষমেশ মনকে সান্ত্বনা দিয়ে মাকে বললাম, ঠিক আছে মা, মনকে এবার শক্ত করো। যদি পারো আমার ফাঁসি হয়ে যাবার পর কারা ফটকে এসে আমার লাশটা নিয়ে যেও, আর গ্রামের বাড়িতে আমার বাবার কবরের পাশে কবর দিও। মা বলল, যার জন্য আজ তোর ফাঁসি হচ্ছে আগামীকাল তার বিয়ে। কেমন কপাল নিয়ে জন্মালি রে বাবা। এমন সময় একজন কনস্টেবল করে ওরা চলে গেল আর আমি কারাগারের ভেতরে ঘুমড়ে কাঁদতে লাগলাম। স্যার, এভাবেই জানতে পারি আজ আমার স্ত্রীর বিয়ে। আমার কথা শুনে পুলিশ অফিসার বলল, আচ্ছা ঠিক আছে, আপনি কি আপনার স্ত্রীর ঘর চিনেন? শুনেছি ওর বাবার বাড়িতে ওর বিয়ে হচ্ছে। যেহেতু ওটা আমার শ্বশুর বাড়ি ছিল তাই আমি ওটা ভালো করে চিনি। তারপর পুলিশ অফিসার একজন কনস্টেবলকে ডাকলেন। কনস্টেবল আসলে পুলিশ অফিসার আমাকে নিয়ে জেল থেকে বের হলেন। জায়গায় এসে পুলিশ অফিসার বলল, আরে ভাই আর কত হাঁটাবেন? আপনার শ্বশুর কিংবা স্ত্রীর কারো নাম্বার থাকলে দিন, আমি কল করে দেখি, তাহলে আমাদের ঠিকানা পেতে সহজ হবে। স্যার, কারো মোবাইল নাম্বার আমার মুখস্থ নেই। আমার মনে হচ্ছে ওই সামনের বিল্ডিংটাই আমার শ্বশুর বাড়ি। এটা কি আপনার শ্বশুরের নিজস্ব বিল্ডিং? না, ওনারা ওখানে বিগত 15 বছর ধরে ভাড়া থাকেন। আচ্ছা চলুন। পুলিশ অফিসার আমাকে নিয়ে বললাম, ভাই দয়া করে একটা কথা বললে রাখবেন? আমার অনুনয় দেখে ছেলেটির মনে হয়তো বা গলে গেল। বলুন, আমি কি আমার স্ত্রী, আপনার বর্তমান স্ত্রীর সাথে একটু কথা বলতে পারি? ছেলেটি কি যেন ভেবে চিন্তে বলল, আজ আমার আর ইভার বাসর, তার উপর ওর বাবা স্ট্রোক করেছে। দুটো বিষয় নিয়ে এসে আলাদা আলাদা টেনশনে আছেন, তারপর আপনি এসে তৃতীয় টেনশন দিতে চাচ্ছেন। ওর কথা শুনে পুলিশ অফিসার বলল, ভাই কালোর ফাঁসির রায় কার্যকর হবে। মৃত্যুর আগে একজন মৃত্যু পথযাত্রীর চাওয়া পূরণ করা আমাদের দায়িত্ব। আর তাছাড়া আপনারা ইভার বিয়ে তো মুন্না মেনে নিয়েছে, আপনি একটু দয়া করে তার শেষ ইচ্ছাটা পূরণ করে দিন। পুলিশ অফিসারের রিকোয়েস্ট শুনে ছেলেটি ইভাকে ডাকতে লাগলো, ইভা, এই ইভা, একটু এদিকে এসো তো। একটু পর আমার স্ত্রী ইভা একটা হলুদ লেহেঙ্গা পরে বউ কিছুক্ষণ পর বলল, তুমি তুমি এখানে কেন? আমি কাঁপা কাঁপা গলায় অশ্রু ভেজা চোখে বললাম, আমি সব জানি ইভা, আমি তোমাকে স্বার্থপর বলবো না, কিংবা আমার ফাঁসি হবার আগে কেন বিয়ে করছো সে প্রশ্ন করবো না। শুধু তোমার কাছে একটা আবদার করবো, মৃত্যুর আগে আমি নিজের হাতে তোমার বাসর ঘরটা সাজিয়ে দিতে চাই, নিজের হাতে তোমার নবজীবন। ইভা প্লিজ, মৃত্যু পথযাত্রীর শেষ ইচ্ছাটা পূরণ করার সুযোগ দাও। আমার কথা মেয়ের হাতে সাজানো বাসর ঘরে আমি আমার নতুন জীবন শুরু করতে চাই না। তার মুখে খুনি শব্দটা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। পৃথিবীর সবাই আমাকে খুনি ডাকুক, তাতে আমার বিন্দু পরিমাণ দুঃখ নেই, কিন্তু ইভা কিভাবে আমায় খুনি ডাকে? শেষমেশ পুলিশ অফিস আচ্ছা মুন্না সাহেব, আপনি ফাঁসির আসামি হলেন কেন সে কথাটা তো জানা হলো না। আমি ওনার দিকে তাকে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, থাক না স্যার সে কথা, যে কথা আমি আর ইভা ছাড়া কেউ জানে না। আমার কথা শুনে পুলিশ অফিসার বলল, আপনি বলতে না চাইলে আমি আপনাকে জোর করবো না, কিন্তু আপনার সহজ সরল পবিত্র মুখটা দেখে আমার কেন জানি মনে হচ্ছে এই খুন আপনি করতে পারেন না। আমি তার দিকে উপলক্ষে তাকিয়ে রইলাম। বুঝতে পারলাম সত্যিকারের পুলিশ আসামের মুখ দেখে অনেক কিছু উপলব্ধি করতে পারেন। উনি আবারও বলল, আমার চাকরি জীবন শুরু থেকে আমি জেল পুলিশ, বাংলাদেশের অনেক কারাগারে আমার ট্রান্সফার হয়েছে, অনেক ফাঁসির আসামি দেখেছি, কিন্তু আপনার মতো এত সহজ সরল ফাঁসির আসামি আমার জীবনে দ্বিতীয়টি দেখিনি। তাই কেন জানি
জেনে আমার মনে হচ্ছে আপনি কঠিন এক সত্য বুকে ধারণ করে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন। আপনি পৃথিবী ছেড়ে চলে যাবেন ঠিক আছে, কিন্তু একটা মিথ্যা পৃথিবীতে সত্যি হয়ে থাকবে। আপনি কি মৃত্যুর আগে চান না সত্য মিথ্যার কাছে পরাজিত হোক, সত্যের জয় সবসময় হোক? এটাই আমি চাই স্যার। তাহলে ঘটনাটা আমাকে খুলে বলুন তো। শুনবেন স্যার আমার জীবনের সেই ঘটনা? হ্যাঁ